ততক্ষণ পর্যন্ত তার হাত এবং মুখের দ্বারায় অন্য কোনো মুসলিম কোনো কষ্ট থেকে বিতাড়িত না থাকে। আচ্ছা, এখন চিন্তা করে দেখেন, তাহলে যদি হাদিস এটা হয়ে থাকে, তাহলে আমি আপনি কোন অবস্থাতে আছি? সেটা নির্বাচনের ক্ষেত্রেই হোক, পারিপার্শ্বিক জীবন ব্যবস্থার মধ্যেই হোক, আশেপাশের মানুষের সাথে সম্পর্কের দিক থেকেই হোক, অথবা পরিবারের সম্পর্কের দিক থেকে হোক, অথবা বাবা এবং ছেলের সম্পর্ক, সন্তান এবং স্ত্রীর সাথে আমাদের কি ধরনের সম্পর্ক, সেই জিনিসটা আমাদের চিন্তা করেই মূলত জীবনযাপন করতে হবে। যেহেতু আমরা প্রকৃত মুসলমান, আমার হাত এবং মুখ দ্বারা যদি কেউ কষ্ট পায়, তাহলে আল্লাহ রসুল বলছে যে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে যদি এখন আমরা নির্বাচনে চলে আসি, নির্বাচনের ক্ষেত্রেও আমাদের এমন কোনো আচরণ বিধি করা যাবে না যেটা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকটুর, সাথে সাথে আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকেও যেন অন্য মানুষ কোনো কষ্ট না পায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ হাত পাখা চরমনাই বিশ্ব মজুরের পক্ষ থেকে হালুয়াঘাট এবং দোবরায় আমরা প্রতিনিধিত্ব করছি। এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে হুমায়ুন আবদুল্লাহ আল হাদি ভাই। উনি বিগত দিনে 2018 সালের নির্বাচনে আমাদের প্রার্থী ছিলেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বছর যেহেতু আমাকে দেওয়া হয়েছে, আমরা সবাই একসাথে কাজ করতেছি। আমরা ভোটারদের কাছে খুব সহজ একটা মেসেজ এবং আমাদের 2-3টা চাওয়া পাওয়া আছে। আমাদের সাধারণ মানুষের কাছে, ভোটারদের কাছে 2-3টা চাওয়া পাওয়া আছে। একটা হলো মুসলমান হিসেবে চাওয়া, আর একটা হলো নিজের ব্যক্তির জায়গা থেকে চাওয়া, আর একটা হলো এই সমাজ এবং রাষ্ট্রের জন্য চাওয়া। প্রথমত আসি হলো, আমি একজন মুসলমান, আমার পক্ষে আসলে কি কাজ করাটা দরকার, আমি কেন আপনার কাছে আমি ভোট চাবো। একজন মুসলমান যদি সত্যিকার অর্থে অপর মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম যদি হয়ে থাকে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের ভাই হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো পৃথিবীতে অনেক মুসলমান আছে, এই দেশে 90-92% মুসলমান, কিন্তু সত্যিকার অর্থে মুসলমানের মুসলমানিত্ব দিয়ে কি সমাজ পরিচালিত হচ্ছে, নাকি নষ্ট বর্বর বদমাশের দ্বারাতে সমাজ পরিচালনা হচ্ছে, সেটা আমাদের দেখার বিষয়। যদি আমি চিন্তা করি যে অবশ্যই এই সমাজ বর্তমানে মুসলমানের দ্বারাই পরিচালিত হচ্ছে, কিন্তু পশ্চিমা কালচারের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তাহলে এটা প্রকৃত মুসলমানের সমাজ ব্যবস্থা হতে পারে না। এই জন্যই আমার ভোটারদের কাছে যে 3টা চাওয়ার মধ্যে একটা চাওয়া, সেটা হলো যে অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রকৃত মুসলমান হিসাবে আমি আমার ভোট অথবা আমি আমার আমানত আমি কার কাছে দিব, এই আমানত দেওয়ার পরে আমার উপরে কোনো জুলুম হবে কিনা, আমার পাশের কোনো ব্যক্তির কাছে জুলুম হবে কিনা, অথবা আমার সমাজের উপরে কোনো জুলুম হবে কিনা, অথবা আমার নিজের উপরেই হঠাৎ জুলুম হয়ে যাইতে পারে কিনা, সেটা আমার চিন্তা করতে হবে। 2 নম্বর হলো, একজন ভোটার সে সবসময় সর্বোচ্চ সচেতনতা নিয়ে ভোট দিতে হবে। কারণ কি দেখেন, আজকে আমরা এখানে অনেকজন লোক, আজকে যদি আপনি আমাকে ভোট দেন, তাহলে এই ভোটের মাধ্যমে আমি হয়তো নেতা নির্ধারণ হব। দেখেন, 1971 সালের পর থেকে, 1971 সালের আগেও, এখন যারা মুরব্বী আপনারা জানেন, এই দেশে পাকিস্তান পিরিয়ডে ভোট হয়েছে। এই মুসলিম লীগ ছিল, এই দেশে নেজাম ইসলাম পার্টি ছিল, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, 71 দেখছেন আপনারা, তারপরে 69 দেখছেন, তারপরে 64-66 নির্বাচন দেখছেন, 51-52 দেখছেন, এই দেশে 47ও দেখছেন আপনারা। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মূলত আমাদের বাংলাদেশের কালচারটা ডেভেলপ হয়েছে। তাহলে এখন যদি 1971 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমাদের এই দেশ পরিচালিত হয়, তাহলে ভোটারদের কতটুকু গুরুত্ব খেয়াল করেন। দেখেন, এই মুহূর্তে দেশে কোনো নেতা নাই, নির্দিষ্ট কোনো নেতা আছে? 24-এর গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত এই দেশে কোনো নির্দিষ্ট কোনো নেতা আছে? আমরা সবাই মিলে কিছু ব্যক্তির কাছে আমাদের এই দেশ পরিচালনা করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যেটাকে বলে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মতো তারা কিছু দায়িত্ব নিয়ে এই দেশটা পরিচালিত করতেছে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেহেতু সামনে নির্বাচন হবে, বিগত দিনেও অনেক নির্বাচন গেছে, তাহলে 71-এর পর থেকে 54 বছর পর্যন্ত যদি আমরা একটা ম্যাপ টানি, তাই না দেখবো কি যে এই দেশে অনেকেই দেশ পরিচালনা করছে। নাম উল্লেখ করার দরকার নেই, আমরা সবাই জানি এই দেশ পরিচালনা কারা করছে। তাহলে 71-এর আগে পাকিস্তান পিরিয়ডে তারাও মুসলমান ছিল, নাকি খ্রিস্টানরা এই দেশ পরিচালনা করতো? 71-এর আগ পর্যন্ত 47 থেকে মুসলমানরা এই দেশ পরিচালনা করতো, তারপরেও 71 ঘটাইতে হয়েছে, অর্থাৎ স্বাধীন করতে হয়েছে এই দেশ। যুদ্ধ কি? আমার অধিকার নাই। কি অধিকার নাই? সাম্য, মানবিক মর্যাদা নাই, আমার ন্যায় বিচার নাই, এই জন্য আমি পাকিস্তানের সাথে থাকবো না। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে জুলুম করে, তারা ঠিক মতো আমাদেরকে অধিকার দেয় না। আমরা কি করলাম? মুরব্বীরা সহ এই দেশের ছাত্র জনতা 71-এর যুদ্ধ করছে। দেখেন, তখনও কিন্তু আমরা ঠিক মতো আমাদের অধিকার পাই নাই।
সাথে সাথে 1971 সালের পর থেকে আপনারা 87 দেখছেন, 85 দেখছেন, 90 দেখছেন, 91 দেখছেন, 96 গণ অভ্যুত্থান, 2001 সালের ঐক্যজোট, আবার সরকার, আবার তত্ত্বাবধায়ক সরকার, আবার 2000 সালের নির্বাচন, আবার সরকার আসছে 15 বছর 2024। বুঝতেছেন কথা আমার? বোঝা যাচ্ছে? যদি এত কিছু একটা মুসলমানের জীবনে যদি বারবার প্রশ্ন করার পরেও, বারবার শিখায় দেওয়ার পরেও যদি এখন পর্যন্ত আমাদের যদি সঠিক জ্ঞান না আসে যে আমি ভোট কাকে দিব, তাহলে এই দেশে আর কি হবে? তাহলে তো একজন মানুষকে 1 বছর পর্যন্ত ঝুলন্ত অবস্থায় শিখাইলেও তো কোনোদিন শিখবে না সে। আমার জীবদ্দশায় আমি 53 বছর বয়সে অথবা 100 বছরের মধ্যে আমি বিগত 50 বছর সুস্থ থাকা অবস্থায় এতগুলো নির্বাচন গেল, এখনো মুসলমানের অধিকার প্রতিষ্ঠা হয় না। এখনো রাস্তায় এই যে দেখেন সন্ধ্যার পরেই পানি নেওয়ার অবস্থা দেখেন, এখানে রোডের কোনো কাজ হচ্ছে না, শিক্ষার কোনো ব্যবস্থা হচ্ছে না। এখানে আমাদের যে ধান জমি, এই সমস্ত জমির সার কীটনাশক এইগুলোর মধ্যে কোনো সুষম দাম নাই, দ্রব্যমূল্যের দিকে কোনো নাই, অবস্থান ঠিক নাই। আমরা কৃষক মানুষ, ধান বিক্রি করি, ধানের কোনো বাজারে ঠিক নাই। তারপরে আমাদের এলাকার যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করবে, এদের কোনো শিক্ষার কোনো উন্নতি নাই। তাহলে আমার কি হইল এই 71, 24, 90, 96, 2001, 2008? আমার সবচাইতে এই সমাজের যে গুরুত্বটা সেটা হলো আমি যতক্ষণ পর্যন্ত একজন ভোটার হিসাবে আমি নিজে সচেতন না হব, সাথে সাথে আরেকজনকে যদি আমি সচেতনতা না দেখাই, আমার পরিবারকে যদি না দেখি, বারবার আমাদের উপরে এরকম বৈষম্য হয়েই থাকবে। এজন্যই আপনাদের কাছে আমার সর্বোচ্চ রিকোয়েস্ট থাকবে যে আমার ভোট আমি এমন একটা জায়গায় দিব যে ভোট দেওয়ার পরে সেই ভোটের জন্য আওয়াজ হয়। অন্ধকারের ভিতরে ভোট চলে গেল, কয়েকদিন পরে আমার ছেলের জন্ম নিবন্ধনের জন্য আমি যাব, আমার কাছ থেকে 1500 টাকা নাই। কেন? জন্ম নিবন্ধন তো ফ্রি, বা 100 টাকা লাগতে পারে সর্বোচ্চ, 1500 টাকা 1000 টাকা চলে যাচ্ছে। আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করব, সরকারি স্কুলের মাস্টার ঠিক নাই, হেডমাস্টার আজকে আসে নাই। কেন? আমি তো এই দেশ স্বাধীন করেছি, বৈষম্য বিরোধী আন্দোলনে আমার এই এলাকার ছেলে শহীদ হয়েছে আমার স্বার্থ রক্ষার জন্য। তারপরেও বারবার কেন আমি প্রতারিত হব? কথা ঠিক আছে? এইগুলা যদি আমরা স্মরণ রেখে ভোট কেন্দ্রে যাই, কেবলমাত্র যোগ্য ব্যক্তিরা এই দেশে সুশাসন করার মতো যাদের যোগ্যতা আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা এই সমাজে খাদেম হিসেবে আবির্ভাব হবে, তাদেরকেই কেবলমাত্র আমরা ভোট দেব। ঠিক আছে? 1 নাম্বার। 2 নম্বর কথা হলো আমাদের এই সমাজে যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাতে আমি যদিও হালুয়াঘাট দুবরা হাতপাগার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করব, আমাকে যেহেতু দল নমিনেশন দিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সমাজের খাদেম হিসাবে কাজ করব, অভিভাবক হিসাবে কাজ করব। দুবরা হালুয়াঘাটে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কাজ করার মতো অ্যাবিলিটি আছে, আমাদের নেতাকর্মীরা আছে। হালুয়াঘাট এবং দুবরা ইসলাম বিজয় হবে, ইসলাম বাস্তবায়িত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে হালুয়াঘাট এবং দুবরার প্রত্যেকটা ইউনিয়নে আমাদের চেয়ারম্যান প্রার্থীরা থাকবে, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, তাদেরকে ভোট দিবেন। আম গাছে জাম আসবে কখনো? কলা গাছে কাঁঠাল ধরবে? ইচ্ছা করে দেখতেছেন যিনি চেয়ারম্যান সাহেব, উনি বাবা খায়, উনি মদ খায়, গাঁজা খায়, আপনাকে হুজুরে আপনি সম্মানটা দিবে কিভাবে? আপনি মুরব্বী, আপনাকে সে সালাম দিবে না তো। কারণ ঘটনা তো আগেই ঘটায় দিয়েছেন, একটা বদমাইশে দিচ্ছেন ভোট। যদি ভালো একজন মানুষকে ভোট না দেন তাহলে আপনার উপরে জুলুম হবে নিশ্চিত, এর কোনো সন্দেহ নাই। যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে সেজদা দেয়, হক হালাল হারাম এই সমস্ত জিনিস বুঝে, সুদ ঘুষ বুঝে, তাকে যদি আপনারা ভোট দেন, এই ভোট আমানত হিসেবে থাকবে। এটা আমার কথা না। ইসলাম এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই দলে আপনিও শরীক হবেন। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা আসবে, যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা এখানে দেখবেন যে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে। মেম্বার 9টা ওয়ার্ড আছে আমাদের, 9টা ওয়ার্ডে 9 জন মেম্বার প্রার্থী হিসেবে কাজ করবেন, যেন এমন কোনো ব্যক্তি আর মেম্বার না হয় যে বিধবা কার্ডটা 3000 টাকা বিক্রি করে দিছে। নাকি বিধবা কার্ড বিক্রি করে না? বিধবা কার্ড দেখেন জুলুমের উপরে জুলুম, এই কথা আমি বারবার বলতেছি। একটা কার্ড দিছে সরকার, একটা গরিব মহিলা, সে কিছু কাজ করে খাইতে পারে না, কষ্ট করে জীবনযাপন করে, তার একটা কার্ড দিছে। সে মেম্বার কি করছে? এক দালালে দিছে, দালালে 3000 টাকা বিক্রি হয়েছে। কত বড় হবিস আপনি একবার চিন্তা করছেন? আমরা এই সমস্ত বদমাইশগুলোকে আর ভোট দিব না ইনশাআল্লাহ। ভালো মানুষকে ভোট দিব, সমাজের মানুষ সুখে থাকবে, রাষ্ট্র সুখী হবে, আমি নিজে সুখী হব, আমার সন্তান এই দেশ থেকে ভালো কিছু শিখবে। আপনি যদি আপনার ছেলেকে স্কুলে পাঠান, যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে এই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। আপনার জীবনে যা গেছে আলহামদুলিল্লাহ, বাকি জীবনটা আপনি আল্লাহ আল্লাহ করে পার করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান ভবিষ্যৎ
অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে আপনার সুশিক্ষায় শিক্ষিত করে যেতে হবে। আপনি ইসলাম শিক্ষায় শিক্ষিত করেন অথবা জেনারেল লাইনে শিক্ষিত করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের মতো মানুষ যদি তখনই করতে পারবেন যখন আপনার শিক্ষা ব্যবস্থা, যখন সমাজ ব্যবস্থা, যখন শাসক, যখন আপনার নেতা, সে যখন আদর্শিক হবে, সে যখন আইডিয়াল হবে। যদি একজন আদর্শিক নেতা না, আমরা জেনে শুনে যদি তার মাধ্যমে আমার ছেলেকে আছে যে দোকানে সব সময় মদ বিক্রি করে, এই দোকানে গেলে চা পাবেন? যে দোকানে সব সময় কলা বিক্রি করে, ওই দোকানে গেলে পানি পাওয়া যাবে? আমরা যদি এইগুলা বুঝি, তাহলে এই সমাজের নেতৃত্বে যে সমস্ত ব্যক্তিদেরকে নেতা বানাইতে হবে, সেখানে যদি সুশাসন না থাকে, তাহলে আমি এবং আমার সমাজ, আমার সন্তান কখনোই সুশিক্ষিত হবে না। এই কথাটা যেন মাথায় থাকে আমাদের। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। আপনারা ইসলামী আন্দোলনের সহায়তায় থাকবেন। এখানে কমিটি গঠন হবে, কমিটিতে থেকে আপনারা কাজ করবেন এবং ইসলামী আন্দোলনের বাংলাদেশ পক্ষ থেকে ইসলাম, দেশ, মানবতার পক্ষে আমরা সবসময় কাজ করে যাব। আমি আপনাদের সাথে বারবার আসবো, বারবারই দেখা হবে ইনশাল্লাহ। এবং আমরা চাই এই দেশ সুশাসন হোক। এই দেশ যারা জুলুমকারী, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, তারা এই দেশ এবং এই সমাজ থেকে বিতাড়িত হয়ে যাক। আল্লাহ তাআলা তাদেরকে যদি হেদায়েত দেয়, তাহলে তারা আবার ইসলামের ছায়াতলে আসবে ইনশাল্লাহ। আমরা এই দোয়া করি। সাথে সাথে আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অভিযান, সারা বাংলাদেশে আমরা এটা যেন সাকসেস করতে পারি, আপনাদের সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার বাড়ি দুবাউড়ার একদম লাস্ট ইউনিয়ন, 2 নং গামারিতলা ইউনিয়ন, চান্দননগর মাদ্রাসার কাছাকাছি। অ্যাডভোকেট জিল্লুর রহমান। মাদ্রাসা লাইনে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ, হাফেজ হয়েছি, ফাজিল কামিল করেছি, LLB অনার্স মাস্টার্স করেছি। এখন ঢাকা কোর্টে উকালতি করি। বার কাউন্সিলের লাইসেন্স প্রাপ্ত একজন অ্যাডভোকেট। সমাজের ইসলামিক, অন ইসলামিক, দুনিয়া, আখেরাত সব লেভেলের জ্ঞান আছে, শুধুমাত্র আপনাদের সহযোগিতা করার দরকার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, বারবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।